This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় আপনাদের স্বাগত। আমার সাথে রচনা বন্দ্যোপাধ্যায়। খুব স্পেশাল হচ্ছে আজকে দিদি নাম্বার ওয়ানের সেটে আমি প্রথমে যেটা জানতে চাই, বহু বছর আগে তোমার কাছে প্রথম ফোনটা কার কাছ থেকে গিয়েছিল আর তুমি শুনে কি ভেবেছিলে? না, ফোন যায়নি, ওনারা আমার সাথে দেখা করতে এসেছিলেন, তারা এসে বলেছিল যে তোমাকে করতে হবে, তখন আমি চট করে রাজি হইনি। এটাই আমি জানতে চাই, প্রথমে কতগুলো নেগেটিভ কথা তুমি বলেছিলে? নেগেটিভ কথা বলি, কিন্তু আমি বলেছিলাম আমি টিভিতে এখন আসবো না, আমার টিভি করার এখন টাইম হয়নি, আমি এখন টিভি কাজ করবো না। হ্যাঁ, কিন্তু তারা ভীষণ কনফিডেন্ট ছিল এবং তারা বলেছিল তুমি করে দেখো, তারপরে তুমি 2 বছর পরে আমাদের সাথে কথা বলবে, কারণ আমরা জানি এই শোটা কোথায় যেতে চলেছে। তো তারা আমাকে কনভিন্স করেছিল অ্যাকচুয়ালি, কারণ আমি তো প্রথমে কনভিন্সড হইনি। তোমাকে দিদি নাম্বার ওয়ানে কনভিন্স করার গল্পটা যেরকম, আর তোমাকে রাজনীতিতে আসার জন্য মুখ্যমন্ত্রীর কনভিন্স করার গল্পটাও মোটামুটি একরকম, খানিকটা ইয়েস। ওই গল্পটা একটু বলো, ওই কনভিন্স করার গল্পটা, যেটা আমরা অনেক শুনেছি অবশ্য। না, দিদি বলেছিলেন যে রচনা আমি চাই তুমি রাজনীতিতে আসো। আমি তখন বলেছিলাম দিদি এটা আমার জায়গা নয়, আমি বুঝি না, জানি না, কিছু শিখিনি এখন অবধি। তো দিদি বলে আমি তোমার উপর ভরসা করি, আমি জানি তুমি পারবে, তো তুমি চেষ্টা করো। দুটো জায়গাতে এসেই তোমাকে একদম উইনার যেটা সেটা বলা যায়। একটা, তুমি ভোটে জিতেছো, সাধারণ মানুষ তোমাকে ভোট দিয়ে জিতিয়ে এনেছে, আর দিদি নাম্বার ওয়ানের মঞ্চটা তুমি একদম শাসন করো। তো এই যে দু ধরনের সাফল্য, এটা কিরম ভাবে উপভোগ করো, বা এটা নিয়ে মাথার মধ্যে কতটা চিন্তাও থাকে? দেখো, দিদি নাম্বার ওয়ান একটা কি হয়ে গেছে বলতো, এখন মানে নিজের ঘরের মতন হয়ে গেছে, নিজের বাড়ির মতন হয়ে গেছে। এটা নিয়ে এখন আর কিছু ভাবি না, এটা হচ্ছে, এটা মানে রোজকার যেমন চান খাওয়া করি না, সেরকম ভাবে দিদি নাম্বার ওয়ান হয়ে গেছে আমার কাছে এখন। একদম মানে আসতে হবে, শুটিং করতে হবে, 4 দিন 5 দিন ডেট দিতে হবে, দিদির সাথে কথা বলবো, মানে একদম মানে কি বলবো আর, মানে নিজের দৈনন্দিন দিনের সারাদিনের কাজের মতন হয়ে গেছে দিদি নাম্বার ওয়ান। তো ওইটা নিয়ে আমি খুব একটা চিন্তা করি না, যতদিন চলছে, যতদিন ওরা মনে করবে রচনা ব্যানার্জিকে নিয়ে চলবে, ততদিন আমি আছি তাদের সাথে। বাট সবকিছুরই তো একটা এন্ড হয়, জানি না সেটা কবে হবে, বাট আই ডোন্ট নো। মানে এখন অব্দি দিদি নাম্বার ওয়ান করবো হয়তো আগামী দিনে। আর রাজনীতির জায়গাটা একদম নতুন, সেই জায়গাটা আমাকে এখন অনেক কিছু শেখার ব্যাপার। দেখো, এইটা তো একটা অ্যাটলিস্ট ক্যামেরার সামনে আমি, আর ক্যামেরার সামনে আজকে নয়, বিগত 30 বছর ধরে। তো সেটা একটা আমার এখানে একটা হেল্প হয়ে গেছে, বাট রাজনীতির মঞ্চটা আমার কাছে একদম নতুন। যখন কোনো ভুল করো রাজনীতির মঞ্চে, যখন কোনো সমালোচনা হয়, নিজেকে বাড়ি ফিরে কি বলো, কিভাবে সামাল দাও? দেখো, আমি যখন রাজনীতিতে আসি তখন আমি ওই মেন্টাল প্রিপারেশন নিয়ে এসেছিলাম যে আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে মানুষ কিন্তু 2-4 কথা বলবেন। কারণ আমি দেখেছি এতদিনের আমার এক্সপিরিয়েন্সে যে মানুষ রাজনীতিবিদদের নিয়ে অনেক রকম আলোচনা করেন, ভালো কথাও বলেন, খারাপ কথাও বলেন। স্পেশালি যারা একটু সেলিব্রিটিজরা রাজনীতিতে আসে, তাদেরকে নিয়ে একটু বেশি কথা বলা হয় বা বেশি সমালোচনা করা হয় তাদেরকে নিয়ে। তো সেই জিনিসের একটা আইডিয়া আমার ছিল। তো যখন আর এটাও আমার আইডিয়া ছিল যে আজকাল সোশ্যাল মিডিয়া কোন জায়গায় পৌঁছে গেছে, রিলস বলো, ট্রোলিং বলো। আমাদের রাজনীতিতে আসার পরের কথা বলছি, সেই কথা নিয়ে আমি বলছি না, বাট ইন জেনারেল মানুষকে নিয়ে সমালোচনা করছে, মানুষ যাকে ইচ্ছে তাকে নিয়ে লেখালেখি করছে, এটা আমি দেখেছি এতদিন ধরে। তো আমি জানতাম যে আমি যদি আজকে রাজনীতিতে আসি বা মানুষ যদি একটু সুযোগ পায়, 2-4 কথা বলবে। সো আই ওয়াজ ভেরি মাচ মেন্টালি প্রিপেয়ার্ড ফর দ্যাট। কিন্তু যেটা আমার কাছে প্লাস পয়েন্ট হয়ে গেছে, এই সমালোচনাগুলোকে আমি ওভারকাম করতে পেরেছি বা আমার ধারে কাছে আসতে দিইনি, তার কারণটা হচ্ছে আমার এই দিদি নাম্বার ওয়ানের শো, যেটা আমাকে ভীষণ সাপোর্ট করেছে। আমার মনে হয়েছে যে জীবনে মানুষের এত প্রবলেমস, এত কিছু লোকের জীবনে চলছে, ঘটছে, এইরকম ধরনের জিনিস যারা ছোট ছোট জিনিস নিয়ে প্রশ্ন করে, বলে, কথা বলে, লেখে, তাদের সাথে যদি আমি রিয়াক্ট করি, তাহলে আমি জীবনে কি করলাম? মানে কোনো ধোয়া বা কোনো দই খাওয়া রচনা বন্দ্যোপাধ্যায়ের, মানে এইসবে এতে বোঝা যায় যে মানুষ কি বলবে সেটা বুঝতে পারে না, কোনো টপিক নেই তাদের কাছে আলোচনা করা। তো রচনা দই খাচ্ছে, এটা একটা টপিক। রচনা কি বললো, রাস্তা দিয়ে কোথায় কোনো ফ্যাক্টরি আছে কি না সিঙ্গুরে, সেটা একটা টপিক। মানে টপিক খুঁজে বার করতে হবে। আর রচনা ব্যানার্জি স্টার, সে এসছে পলিটিক্যাল জার্নিতে, তো কিছু তো একটা বলতে হবে তাকে নিয়ে।
আচ্ছা, অনেকে বলেন যে এই যে মঞ্চটা, এখানে রচনা বন্দ্যোপাধ্যায় যা কথাই বলে না সেটা ভীষণ ইন্সপায়ারিং। অনেকে বলে যে টক ব্যাকে রচনাকে সবকিছু বলে দেওয়া হয়, তুমি সত্যি বলো তো যে কতটা তোমায় বলা হয়? এটা কি সবসময় পসিবল? তুমি কি বলো না, একটা মানুষ, এটা কোনো আমাদের অভিনয় নয় যে তাকে রিহার্সাল দেওয়ানো হয়েছে। একটা দিদি, সে হয়তো প্রত্যন্ত গ্রাম থেকে এসে সে তার নিজের দুঃখের কথা বলছে। কেউ হয়তো বলছে আমার ছেলে মারা গেছে, কেউ বলছে হয়তো আমার স্বামী মারা গেছে, কেউ বলছে আমার খাবার পয়সা নেই। তাকে তুমি যে কথাটা বলবে, সেই কথাটা তুমি কতটা টক ব্যাক নিয়ে বলবে? কারণ যে টক ব্যাক দেবে সেও কিন্তু জানে না দিদি কি কথা বলবে। তো সবকিছু কিন্তু ওরকম লিখিত পরিত ভাবে হয় না, ঠিক একদম হয় না। তো তোমাকে ওটা কিন্তু ন্যাচারালি আসে, আর ন্যাচারালি আসে বলেই হয়তো দিদিরা আমার সাথে এত ভালোভাবে রিলেট করতে পারে। আমি যদি ওই ধরো একদম বুকিশ যে কটা কথা বলা হচ্ছে সে কটা কথা আমি বলতাম, তাহলে ভীষণ মেকি হয়ে যেত এই শোটা। কিন্তু আমার এই শোটা ভীষণ ন্যাচারাল একটা শো, এই শোটা কিন্তু মেকি নয়। ঠিক। তুমি যখন দিদি নাম্বার ওয়ানে শুটিং করো, আজকেই যেরকম আমরা দেখছিলাম সকাল 8টার মধ্যে শুটিং ফ্লোরে ঢোকা, রেডি হওয়া, একদিনে 3টে বা 4টে এপিসোডের শুটিং করা, ভীষণ হেক্টিক একটা ডে থাকে। সেটার সাথে তোমার হুগলির যে কাজকর্ম, সেইটাকে তুমি কিরকম ভাবে সামলাচ্ছ? কখন যাও, কিরম ভাবে ইন্টারঅ্যাক্ট করো? দেখো, যেতে তো হয়, ডেফিনেটলি যাইও। সেখানকার কনস্টিটিউয়েন্সিতে অনেক রকম অনুষ্ঠান থাকে, সেখানেও পার্টিসিপেট করতে হয়, কারণ তারা চায় যে রচনা আসুক, সেটাও করতে হয়। একটু হেক্টিক হয়ে গেছে এখন, লাইফ এখন আগের মতন আর ফ্রি নেই। আগে যেমন প্রায়শই বন্ধুদের সাথে মিট করতাম, ক্যাফেতে বসতাম, সিনেমা হলে যেতাম, ঘুরতে বেড়াতে চলে যেতাম, সেটা এখন একটুখানি কমে গেছে। এই যে এক্সপেরিয়েন্সটা হয়েছে, তারপর কি তোমার টলিউডের কোনো বন্ধুকে তুমি রাজনীতিতে আসতে বলবে, নাকি বলবে না কেন নয়? না 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 না, কেন নয়? যদি তোমার মনে হয় যে তুমি আসতে চাও, তোমার ইচ্ছে আছে পলিটিক্যাল জার্নি শুরু করার, ওয়াই নট? অফকোর্স সব জায়গা হচ্ছে। আর তুমি যদি মনে করো আমি মানুষের জন্য কিছু ভালো কাজ করতে চাই, সেই জায়গাটা তো কেউ আটকাতে পারবে না। ট্রোলিং করো আর যা ইচ্ছে তুমি বলতে পারো, কিন্তু আমি যদি মনে করি আমি কাজ করবো আমার কনস্টিটিউয়েন্সির জন্য, আমি যদি মনে করি মানুষের পাশে থাকবো, আমি যদি মনে করি মানুষের জন্য কাজ করবো, তার সুখ দুঃখের কথা ভাববো, সেখানে তো আমাকে কেউ আটকাতে পারবে না। সিনেমাতে তোমাকে আমরা দেখতে পাচ্ছি না কেন? বাংলা ছবিতে কেন দেখতে পাচ্ছি না? আর কত কাজ করব? আর তো সম্ভব নয়। দিদি নাম্বার ওয়ান করে বাড়ি সামলে, ছেলেকে সামলে, তারপরে এখন পলিটিক্যাল জার্নি করার পরে এখন কি করে আর সিনেমা সম্ভব কিনা আমি জানি না। বাট ইচ্ছে আছে আমার ছেলেকে যদি আমি একটুখানি সেটেল করে দিতে পারি নেক্সট ইয়ারে, যদিও একটা কোনো ভালো জায়গায় ভর্তি হয়ে যায়, তখন হয়তো আমার যদি একটু টাইম থাকে আমি হয়তো ভাববো আবার সিনেমা করার কথা। একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, দিদি নাম্বার ওয়ান একটা অসম্ভব নারী শক্তি সেলিব্রেশনের শো। এত পার্সোনালিটিকে তোমরা তুলে ধরেছো, এত সুন্দর করে সেলিব্রেট করেছো, তুমি অনেকে ভীষণ এনকারেজও করো লাইফে এগিয়ে যেতে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। আর এখানে সবসময় একটা উৎসবের আবহাওয়া থাকে। আবার আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে হেঁটে এসেছি লাস্ট 3 মাস ধরে, যেটাকে আমরা বলি শোকের আবহাওয়া, দ্রোহর আবহাওয়া। তো এইটা সম্পর্কে তোমার কি মনে হয়? সেটা আর এটা তো সম্পূর্ণ আলাদা। না, আমার মনে হয় দেখো সবটাই খুব ন্যাচারালি হয়, মানে আলাদাভাবে আমি দেখি না, আলাদা নয় এই জায়গাটা। এই জায়গাটা একদম আমার ঘরোয়া একটা জায়গা, এবং আমি নিজের বাড়ির মতন করে ভাবি এই জায়গাটাকে পুরো। এবং মানে আমি বলতে চাইছি, তোমার যে রাজনৈতিক দলের সঙ্গে এত নিবিড় যোগ, তারা তো ভীষণ সমালোচনার মুখে পড়েছে এবং স্বাভাবিকভাবেই সেটা তোমার ওপরেও এসছে। তো সেই জায়গাটাকে তুমি কিরকম ভাবে দেখো? দেখো, যখন আমি তোমাকে আবার ওই কথাটা বলি, যখন তুমি রাজনীতিতে এসেছো, আমি তখন ওটা চিন্তা ভাবনা করেই এসেছিলাম যে আমাকে অনেকে অনেক রকম অনেক কথা বলবে, আঙ্গুল তুলবে, আমাকে তার সম্মুখীন হতে হবে, এবং আমি তার সম্মুখীন হয়েছি। এবং আর আমি আরেকটা জিনিস ভীষণ বিশ্বাসী, সেটা হচ্ছে আমার মন থেকে যেটা আসে আমি সেটা বলি। আমি মন খুলে কথা বলতে ভালোবাসি, আমি রাগ ঢাক করে কথা বলতে ভালোবাসি না, আমি মিথ্যা কথা বলতে ভালোবাসি না, আমি যেটা মনে আসে আমি সেটা বলে দিই। আর সেই জন্যই হয়তো মানুষ আরো বেশি আমাকে ট্রোল করে যে রচনা ভাই এত মন খুলে কথা বলে কেন। তো আমি সেটাকে পজিটিভলি দেখি। আমাকে যদি কেউ কিছু বলে এবং আমার তৃণমূল কংগ্রেস পার্টিকে নিয়ে বলে এবং আমার রাজনীতিতে আসা নিয়ে বলে, সেটা তার নিজস্ব ব্যাপার, সে বলে, কিন্তু আমি এটাকে পজিটিভলি দেখি। এবং যারা আমাকে বলছে আমি তাদের কোনো গুরুত্বও দিতে চাই না। আর তারা বলছে, তারা আনন্দ পাচ্ছে, তাই তারা বলছে। এই যে মঞ্চ, সেই মঞ্চটাতে শুধু তো গেম শো খেলা নয়, মানে নারীদের এগিয়ে যাওয়ার একটা ইন্সপিরেশন দেওয়ার মঞ্চ এটা। তো লাস্টে আমি যেটা জানতে চাই, তুমি শুধু বাংলা নয়, ভারতবর্ষ বা সারা পৃথিবীর মেয়েদের উদ্দেশ্যে তোমার কি বার্তা থাকবে?
দেখো আমি সবসময় মেয়েদেরকে, এটা আমার দিদির আমার মঞ্চে যারা তাদেরকেও বলি, ইনফ্যাক্ট আমি সবাইকে বলি যে কোনো কিছুতে ভেঙে পড়লে হবে না। ইউ হ্যাভ টু বি আ ভেরি স্ট্রং লেডি অলওয়েজ। তোমার এরকম নয় যে সবসময় পুঁথিগত শিক্ষাই তোমাকে জীবনে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে। প্রত্যেকটা মেয়ের মধ্যে কোনো না কোনো কোয়ালিটিস আছে যেটা ভেতরে থাকে, কেউ বার করতে পারে, কেউ বার করতে পারে না, কেউ ফ্যামিলির চাপে পড়ে চেপেই রেখে দেয়, হয়তো তার ভেতরে অনেক গুণ আছে। আমার সবসময় মনে হয় যে মেয়েরা এগিয়ে এসো, মেয়েরা নিজের পায়ে দাঁড়াও। এখন কিন্তু ছেলে মেয়েকে আমরা আলাদা করে ডিফারেন্সিয়েট করতে পারি না। এখন একটা ছেলে একটা সংসারে যতটা কন্ট্রিবিউশন, একটা মেয়ের একটা সংসারে ততটাই কন্ট্রিবিউশন। এবং আমি মনে করি পুরুষতান্ত্রিক সমাজ হলেও মেয়েদের কিন্তু মাথা উঁচু করে সমাজ এখন দাঁড়ানোর সময় এসে গেছে। সেটা আমার দিদি নাম্বারের মঞ্চ থেকেই সে বার্তা গেছে, হোক কি শিক্ষার দিক দিয়ে হোক বা নিজেদের উপলব্ধি করে হোক। বাট আমার মনে হয় মেয়েরা এখন আর ওই অন্দরমহলে ঢুকে থাকা মেয়েরা নেই, মেয়েদের এখন এগিয়ে আসতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।